দেখুন, আপনি এসব কান্নাকাটি বন্ধ করুন। বন্ধ করব? আমার মেয়েকে অনেক দিন হলো দেখিনি স্যার, দেখার জন্য ছটফট করছি। আপনার মেয়ের জন্য নন, বরং সেই টাকাটার জন্যই ছটফট করছেন যেটা আপনি পাননি। ঠিক আছে, আমরা পুরো তদন্ত করব, কিন্তু তদন্ত কার বিরুদ্ধে হবে সেটা সময় বলবে। আপনি আসতে পারেন। জয় হিন্দ স্যার। জয় হিন্দ রঘুনাথ। অজিত মাথায়ের নাম শুনেছ? ত্রিভান ইংলিশ হাই স্কুলের মালিক। অজিত বাবুকে কেনা চেনে স্যার, খুবই সম্মানীয় ব্যক্তি। একটা সেন্সিটিভ কেস আছে। ওনার ছেলের শাশুড়ি একটা অভিযোগ দায়ের করেছেন তোমার এলাকার মধ্যে। টেক আপ দ্য ম্যাটার বিফোর ইটস টু লেট। কিন্তু হ্যাঁ, মাথা ঠান্ডা করে কাজটা করবে। অর্ডার স্যার। স্যার, আশার মার এত মাস সময় লাগলো কমপ্লেন লেখাতে? এসপি সাহেব বলছেন জয়শ্রী দেবী খুব লোভী, কিন্তু আশা নিখোঁজ হয়েছে, আর তার পরিবারও। এটা তো মানতেই হবে। ও একজন চরিত্রহীন আর লোভী মহিলা। না ও মেয়ের কথা ভাবে, না ওর মেয়ের পরিবারের কথা। এসপি সাহেবও সেই কথাই বলছিলেন, তাই ভাবলাম ফর্মালিটিসের জন্য জিজ্ঞেস করি। তো স্যার, আপনার ছেলে আর পরিবার ইউএসএ আছে, রাইট? দেখুন, আপনার কাছে কিছু লুকোবো না, কিন্তু এটা পারিবারিক ব্যাপার। হ্যাঁ স্যার, সেটা তো নিশ্চয়ই। আমি আমার ছেলের বিয়ের বিরুদ্ধেই ছিলাম প্রথম থেকেই। আমি মনে করেছিলাম ছেলে ঠিক করছে না, আর সেটাই হয়েছে। এখন 12 বছর পর ওরা সেটা শোধরাতে চাইছে, সেটা আমেরিকাতে। সেটা তো ভালো কথা স্যার। তবে ওরা ইন্ডিয়ার কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না, না নিজের বাবা মার সাথে, না বন্ধুদের সাথে। অমন আমাকে পাবলিক ফোনে যোগাযোগ করে, তাও সপ্তাহে একবার দুবার। আমিও জোর করি না এ ব্যাপারে। আগে সেট হতে দিই, নতুন করে জীবন গড়তে সময় তো লাগেই। সে তো অবশ্যই। তো ওরা কবে গেছে ইউএস? মার্চের শুরুতে গেছিল, এখন মেয়ের শেষ। 3 মাস হলো। জানি না মেয়ের মা কেন এত হাঙ্গামা করছে। আমার মনে হয় টাকা পয়সা চাইছে ও। হ্যাঁ স্যার, এসপি সাহেবের কাছেও এই কথা বলেছে। বৌমার মা সবসময় বৌমার থেকে টাকা চাইতো। এখন বৌমা ইউএসএ আছে। আমি কয়েকবার ওকে টাকা দিয়েছি। যখন দেখলাম লোভটা বেড়ে যাচ্ছে, তখন দেয়া বন্ধ করে দিলাম। এটাই হয়তো আমি অন্যায় করেছি। স্বার্থপর মহিলা। স্যার, মনে হয় এই অজিতবাবু কিছু লুকোচ্ছেন। হতে পারে, কিন্তু জয়শ্রী দেবীর কথাটা কেউ সিরিয়াস নেওয়ার মতো কিছু নেই। অজিতবাবু আবারও মিথ্যে কথা বলছেন ইন্সপেক্টর। আপনাকে বলেছেন ওরা মার্চে আমেরিকা গেছে, তাই না? কিন্তু ইন্সপেক্টর, আমার মেয়ের সাথে আমার জানুয়ারি থেকে দেখা হচ্ছে না। একবারের জন্য ফোন করেনি আমাকে। এর আগে তো প্রায় প্রত্যেক দিনই একবার করে ফোন করতো আমাকে, আর রবিবার করে প্রার্থনার পর আশা বাচ্চাদের নিয়ে এখানেই চলে আসতো। অমর আর আশার মধ্যে কি সমস্যা ছিল? দেখুন জয়শ্রী দেবী, আপনিও ধোয়া তুলসী পাতা নন। তাহলে অজিত বাবুর নামে মিথ্যে কথা কেন বলছেন? অমর আর আশার মধ্যে কি সমস্যা ছিল? অ্যাফেয়ার ছিল। অমরের? করেটা কি ও? আমাকে ভালোবাসে মা। ভালোবাসায় পেট ভরে না, আর না মন। পুলিশ কনস্টেবলও। কি? আরে নিদেন পক্ষে একটা অফিসারকে তো বেছে নিতিস। এখানে তো তোর লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। শোন, বেশি জড়িয়ে পড়িস না। মা, তুমি সবকিছু টাকা দিয়ে কেন বিচার করো? আমি অমরের সঙ্গে থাকতে চাই না। তাহলে কখনো যেন ধরাও পড়িস না। ওর সাথে এই সম্পর্কে আমি হাঁপিয়ে উঠেছি। ওরও বাইরে একটা অ্যাফেয়ার চলছে, কিন্তু সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওর সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি বালারামের সঙ্গে থাকতে চাই। অন্তত পক্ষে ওর স্ট্যাটাস তো দেখতিস। আরে তোর স্ট্যাটাসের সামনে কিছুই নয়। কিন্তু আমি ওকে ভালোবাসি মা। তুই খুব ভালো করে জানিস আশা, শুধু ভালোবাসা দিয়েই জীবন কেটে যায় না। ভালো জীবন যাপনের জন্য টাকার দরকার। তুই বালারামের সঙ্গে যাবি, তাই না? তো যা, কিন্তু খালি হাতে নয়। তো একদিকে আপনি আপনার মেয়েকে অ্যাফেয়ার করার জন্য উস্কাচ্ছিলেন, আর অন্যদিকে তার স্বামীর কাছ থেকে টাকা হাতানোর জন্যও বলছিলেন। আমার মেয়ে তার স্বামীর সাথে সুখী ছিল না ইন্সপেক্টর, আর আমি খুব ভালো করে জানি এমন মানুষের সঙ্গে বেঁচে থাকা কতটা কঠিন, যে নিজের স্ত্রীকে খুশি করতে পারে না। সব মহিলার সব সুখ পাওয়ার অধিকার আছে,
যদি তার স্বামী সেটুকুও দেওয়ার চেষ্টা না করে তাহলে সেই মহিলার কি করার আছে? কি করবে? এই বালারামকে ওর সাথে দেখা করেছেন? আগে না। হ্যাঁ, যদি কোনো পয়সাওয়ালা ছেলে হতো তো নিশ্চয়ই দেখা করতাম, কিন্তু আশা বলেছিল যে ও কোনো পুলিশ কনস্টেবল, তাই দেখা করিনি। আমার আশার এই পছন্দটা ঠিক লাগেনি মোটেই। স্যার, জয়শ্রী দেবী ঠিক বলছেন। আশার লাস্ট কল ওনার মোবাইলে জানুয়ারিতেই ছিল, তারপরেই ফোন বন্ধ। আর অমরের ফোন মার্চ থেকে বন্ধ। আর এই যে অমর অজিতবাবুকে আমেরিকা থেকে ফোন করে, সেই সব যেগুলো বিভিন্ন ল্যান্ডলাইন থেকে করে, এশিয়ার একটাও কল রেকর্ডসে নেই, না অজিতবাবুর সেলফোনে, আর না তো ওনার স্ট্রিট মোবাইলে, এমনকি বাড়ি বা স্কুলের ল্যান্ডলাইন রেকর্ডসও নেই। আর এই যে ছেলেটা বালারাম, সে জানুয়ারির মধ্যে আশা আর ওর মধ্যে প্রচুর কলস হয়েছে। কোন পুলিশ স্টেশনে কাজ করে? নেলুপাটন পুলিশ স্টেশন। আমি কথা বলেছি। কনস্টেবল বলরাম নান্দেও 16 বছর ধরে এই সার্ভিসেই ছিল। 4 জানুয়ারি ও ইস্তফা দিয়েছে। কি ইস্তফা দিয়েছে? হ্যাঁ স্যার, আমি কারণ জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিছু বলেনি। আমি সাজেস্ট করেছিলাম ছুটি দরকার হলে নিয়ে নাও। গভর্নমেন্টের 16 বছরের সার্ভিস কেউ এইভাবে ছেড়ে দেয়? কিন্তু শুনলো না। স্যার, আরেকজন আছে, থাল্লারি। এ আবার কি? অমরের ড্রাইভার, অজিত বাবুর বিশ্বস্ত লোক। মার্চ মাসের লাস্ট কলে একই করা হয়েছিল। শোনো, সবার আগে এই কনস্টেবল বালারামকে ট্র্যাক করো, তারপর যদি দরকার পড়ে এই থাল্লারিকেও তোলো। স্যার, একটা কথা বল, কনস্টেবল বালারামকে কেন বাঁচিয়ে রাখলি? মালিক, দাদাবাবু এমনিতেই খুব চিন্তিত ছিলেন। আমাদের মধ্যে ডিল হয়েছিল মাধব, যে আকৃতির অতুলকে তুমি সামলাবে, তার বদলে স্কুল তোমার। মানছি সে কথা, কিন্তু আমি জোর করে ওদেরকে আমার সাথে রাখতে পারি না। ওরা বারবার ওদের মায়ের কথা জানতে চাইছে। এই কথা যদি পুলিশের কানে ওঠে, আগে আমি জেলে যাব, তারপর তুমি। দাদা, আপনি ডেকেছেন আমাকে? আশার মার্ডারটাকে লুকাতে লুকাতে আমি হাঁপিয়ে গেছি থাল্লারি। আরো একটা পাথর আমি নিজের গলায় বাঁধতে পারবো না। বালারামের সুপারি ক্যান্সেল করে দাও। এটা কি বলছেন দাদা? সুপারি এভাবে ক্যান্সেল করা যায় না। ওরা কোনোদিন টাকা ফেরত দেবে না। পুরো 5 লাখ টাকা দাদাবাবু, আর ওই নতুন গাড়িটাও। ওদেরকে বলো টাকাও রেখে দিতে, গাড়িও রেখে দিতে, কিন্তু বালারামকে যেন না মারে। ছেড়ে দাও ওকে। জীবনে কখনো না কখনো ও কষ্ট পাবে। বলে দাও দুজনকে, প্ল্যান ক্যান্সেল। 12 বছর আগে যদি আমার কথাটা শুনতো। আমি বলেছিলাম ওই মেয়েটার ক্যারেক্টার ঠিক নেই। অমর তখন কথাটা শুনলো যখন বুঝতে পারলো আশার সাথে বালারামের সম্পর্ক আছে। কোথাকার জল কোথায় গিয়ে গড়ালো। বালারাম, তোমাকে আমাদের বড়বাবু অনেকদিন ধরে খুঁজছেন। আমাকে কেন? আমি তো কাজ ছেড়ে দিয়েছি, 6 মাস হয়ে গেল। আশা নামে কারো কেস আছে, ওই জন্যই বড়বাবু ডাকছে। এই কেসে অনেক কারণে অনেক মিথ্যে বলা হচ্ছিল, আর মিথ্যের সাহায্যে অনেক মার্ডারও লুকোনো হচ্ছিল। বলরাম কি এমন কিছু জানতো যা এই কেসের রহস্য উন্মোচন করতে পারত, নাকি বলরাম অন্য কিছু লুকোনোর চেষ্টা করছিল? মালিক, কি হয়েছে? ওই বালারামকে পুলিশ তুলে নিয়ে গেছে। স্যার, আমি শুধু এটুকুই জানি যে আমি ওকে ভালোবাসি। কবে আর কোথায় দেখা হয়? স্যার, 1 বছর আগে ওর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। আমি ওকে বাড়ি পর্যন্ত লিফট দিয়েছিলাম। কথা হলো, বন্ধুত্ব হলো, ভালোবেসে ফেলি। তোমার পরিবার? স্যার, আমাদের ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে। আমার এক্স ওয়াইফের সাথে থাকে ও।
স্যার আশাও অমরের সাথে সুখী ছিল না। যখন অমর তোমাদের ব্যাপারে জানতে পারলো সে তো আরো রেগে গিয়েছিল। ওকে মারধর করেছিল স্যার, তারপরেও আশা টাকার ব্যবস্থা করেছিল। আমরা পালিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে শিফট হওয়ার কথা ভাবছিলাম, নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলাম। ধরা কি করে পড়লে? থাল্লারি, অমরের ড্রাইভার, বাপ ব্যাটার বিশ্বস্ত লোক। আশা কোথায় আছে বালারাম? স্যার এটাই তো আমি আপনার কাছে জানতে চাই, ও কোথায়? স্যার ওর সাথে আমার শেষ কথা 27শে জানুয়ারি হয়েছিল। তার কিছুদিন আগে অমর ফোন করেছিল আমায়। কি হয়েছে অমর বাবু? তুই জানিস না কি হয়েছে? চুপচাপ আমার 15 লাখ টাকা ফিরিয়ে দে, নইলে আমি তোর জীবন বরবাদ করে দেব। আমি তৎক্ষণাৎ সব টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলাম, আর সেই দিনই শেষবারের মতো আশার সঙ্গে দেখা হয়েছিল। আর পারছি না, ওর টর্চার আর সহ্য করা যাচ্ছে না। এই সময়েও আমাদের হয়তো কেউ ফলো করছে। আজ রাতে ও আমাকে মারবে। বালারাম, আমাদের এখান থেকে পালানোটা পসিবল মনে হচ্ছে না। আমি আমার কাজে ইস্তফা দিয়ে চলে এসেছি। আমি প্রভিডেন্ট ফান্ডের অনেক টাকা পাবো। আমরা আমাদের জীবন অন্য কোথাও শুরু করব। এখানে না অজিত বাবু আমাদের বাঁচতে দেবে, আর না ওই অমর। স্যার তারপর থেকে আসার ফোন বন্ধই ছিল। আমি অনেকবার চেষ্টা করেছিলাম, হঠাৎ যেন কোথাও উধাও হয়ে গেল। আমি ভাবলাম ও হয়তো সম্পর্কটা ভাঙতে চাইছে, হয়তো বাচ্চাদের জন্য। সেই জন্য আমিও চুপ করে গেলাম স্যার। স্যার 1 মিনিট স্যার, একটা সলিড লিড পেয়েছি। 30শে জানুয়ারি অমরবাবু তার স্কুলের সমস্ত সম্পত্তি মাধববাবুর নামে করে দেন। কেন? মাথা খারাপ হয়ে গেছে? আর সেদিন থেকে অমরবাবুর 2 সন্তান আকৃতি আর অতুল মাধববাবুর বাড়িতে থাকছিল। এক স্কুল টিচার আমাকে বলেছেন। খুব অবাক লেগেছিল যখন প্রিন্সিপাল সাহেবের টেবিলের ওপর ওই পেপারটা দেখি। অজিতবাবু খুব কষ্ট করে এই স্কুলটা দাঁড় করিয়েছেন, আর তার ছেলে এইভাবে সবকিছু প্রিন্সিপাল সাহেবকে দিয়ে দিল। উনি এমনটা কেন করলেন? সেটাই তো আশ্চর্যের কথা। এমনকি নিজের বাচ্চাদেরও প্রিন্সিপাল সাহেবের কাছে থাকতে পাঠিয়েছিল। শুনেছি যে প্রিন্সিপাল সাহেব ওই বাচ্চাদের দত্তক নেবেন। ব্যাপারটা যে কি হয়েছে আমার ঠিক ভালো জানা নেই। আর ওই আশা, ও কোথায় আছে? ও যেন হঠাৎ গায়েব হয়ে গেল, চিহ্ন মাত্র নেই কোথাও। গত জানুয়ারি মাস থেকে ওকে দেখিনি। অদ্ভুত কিছু তো ঘটেইছে। আমার তো মনে হয় আশা সত্যি সত্যি উধাও হয়েছে। ওই প্রিন্সিপালকে ডাকো। স্যার, আশার মা জয়শ্রী দেবী যা বলছেন আমার মনে হয় সেগুলো ঠিক। ব্যাপারটা খুব গন্ডগোলের মনে হচ্ছে। তাহলে সেন্সিটিভলি এটাকে হ্যান্ডেল করো। পোক্ত প্রমাণ না পাওয়া অবধি তুমি অজিতবাবুকে টাচও করবে না, না হলে বড়সড় ঝামেলা হতে পারে। এমনকি পলিটিক্যালিও নানা রকম সমস্যা হতে পারে, বুঝতে পেরেছো? আরে আমি কি ভয় পাই নাকি তোমাকে? তুমি আমার মাথা কেটে নাও আর যা খুশি করো, আমি পিছু হটবো না। যদি আমাকে মরতে হয় না, তাহলে তোমাকে মেরেই মরবো। আমি তোমাকে বলেছিলাম আমাকে একদম হুমকি দেবে না। না তুমি একটা টাকা পাবে, না তুমি আমার কিছু করতে পারবে। উল্টে আমি যদি তোমার নামে কেস করি, ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে, বাঁচা দুষ্কর হয়ে যাবে। এই শহরে আমার নামটাই এক্ষেত্রে যথেষ্ট। অমর তার পরিবার নিয়ে আমেরিকায় শিফট হচ্ছিল, তাই ও পুরো স্কুল আপনার নামে ট্রান্সফার করে দিয়েছিল। এটা ঠিক? হ্যাঁ। ও তার ছেলে মেয়েকে আপনার কাছে রেখে দিয়েছিল। জানতে পারি কেন? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম ছিল, রোজ রাতে ঝগড়া হতো, তাই কিছুদিনের জন্য আমার কাছে পাঠিয়েছিল। তাতে কোনো প্রবলেম হয়েছে কি? হ্যাঁ, প্রবলেম তো আছে যে আপনি সত্যিটা লুকোচ্ছেন, আর সেটা আপনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ঈশ্বর না করুন যদি প্রমাণ হয় আপনি এসব অপরাধের মধ্যে জড়িত আছেন, আপনি সব কিছু জানেন আর জেনে শুনে সব লুকোচ্ছেন, তাহলে কান খুলে শুনে রাখুন প্রিন্সিপাল সাহেব, 4-5 বছর জেল খাটার পর আপনার কোথাও ঠাঁই হবে না। এই প্রিন্সিপাল গিরি তো একদম ঘুচেই যাবে। অমর স্যার আমার সামনে এই কথা স্বীকার করেছিলেন। কি? যে উনি আশাকে মেরে ফেলেছেন। আপনি কোল্ড ব্লাডেড মার্ডার লুকোচ্ছিলেন।
আমি ভয় পেয়ে গেছিলাম। অমর আর বাচ্চারা কোথায়? আমি জানি না স্যার। মার্চ মাসের পর না তো আমি অমরবাবুকে দেখেছি, না বাচ্চাদের। অজিত বাবু কি জানেন যে অমর আশাকে খুন করেছে? আশার দেহ আমাদের স্কুলের কম্পাউন্ডের মধ্যে পোতা আছে। ওই অজিত বাবুই অমর স্যারকে এই আইডিয়াটা দিয়েছিল। ওই থাল্লারি সব ব্যাপারটাই জানে। ও অজিত বাবুর জন্য জীবন দিতেও পারে, আবার নিতেও পারে। আজ আকৃতির জন্মদিন। আমি সকালে চার্চে গিয়েছিলাম। খাও পায়েসটা। এবার যখন অমর তোমাকে ফোন করবে তখন ওকে বলবে আমি আকৃতির জন্য ব্লেসিং পাঠিয়েছি। কি হয়েছে বলো না। 12 বছর আগে অমরের আমার কথাটা শোনা উচিত ছিল। আশা ওর উপযুক্ত ছিল না। বাচ্চারা কোথায়? কোথায় বাচ্চারা? আমার অতুল আর আকৃতি কোথায়? বলো না কোথায় আমার বাচ্চারা? আমাদের অমর আশাকে মেরে ফেলেছে। স্যার, স্যার আরো একটা পেয়েছি। সাবধানে, সাবধানে ওঠাও। আকৃতি, অতুল, বাচ্চারা কোথায়? অমর ওদেরকেও মেরে ফেলেছে। এরা অমর আর আশার ছেলে মেয়ে। আকৃতি আর অতুল। হ্যাঁ স্যার। সেদিন রাতে অমর আমাকে ফোন করেছিল। আমি ওদেরকে সামলাতে পারছিলাম না বাবা। ওরা খালি বারবার আসার ব্যাপারে জিজ্ঞেস করতো, আমি কোনো উত্তর দিতে পারতাম না। তুমি পাগল হয়ে গেছো অমর। বাচ্চাদের মেরে ফেলেছো, বাচ্চাদের। যদি আমার কথা শুনতে, আমার সমস্ত সম্মান, সমস্ত প্রতিষ্ঠা মাটিতে মিশিয়ে দিয়েছো। কি করলে তুমি অমর? আমি কি করব বাবা, আমি কি করব? সবকিছু করে ফেলার পর বলছো কি করব? সবকিছু শেষ করে ফেলার পর? আমি তোমার প্রতিষ্ঠা খারাপ করতে চাইনি বাবা। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। প্লিজ বলো না, এবার আমি কি করব বাবা? তাহলে তুমি অমরকে কি বলেছ? কি আর বলতাম, আমার সম্মানের প্রশ্ন ছিল। সেই পরামর্শই দিয়েছি যে বাচ্চাদের মায়ের কাছেই পুঁতে দাও।
অমর তার ছেলে মেয়ে আর তার বউকে মেরে ফেলেছে, আর তার বাপ সম্মানীয় বড় লোক ওই অজিত বাবু এসব লুকোচ্ছিলেন, চাপা দিচ্ছিলেন। বল অমর কোথায় আছে? বল তোর মালিক কোথায় রেখেছে অমরকে লুকিয়ে? স্যার আরো একটা। আশা এবং তার দুই সন্তান আকৃতি এবং অতুলের কঙ্কাল পুলিশ খুঁড়ে বার করেছিল। তাদের খুনের কাহিনী খুব স্পষ্টভাবে সামনে এসেছিল, কিন্তু এই চতুর্থ কঙ্কালটি কার ছিল? অমরের। কিন্তু অমর যদি আশা আর তার দুই সন্তানকে খুন করেছিল, তাহলে অমরের খুন কে করলো? কোথায় লুকিয়ে আছে ওই শয়তানটা? অমরের মতো একটা ছেলেকে আমি কেন জন্ম দিলাম? মরে গেল না কেন তখনই? আমি নিজে ওকে পুলিশের কাছে নিয়ে যাব, ফাঁসির সাজা চাইবো আমি ওর জন্য। বলো কোথায় ও? বলো আমাকে কোথায় ও? বলো আমাকে কোথায় ও? অমর মৃত্যুর শাস্তিটা ও পেয়ে গেছে। দাদাবাবু, আপনি সকাল থেকে কিছু খাননি, আমি কিছু খাবার জন্য নিয়ে আসছি। আপনি বসুন দাদাবাবু। আরে নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখ, নিঃশ্বাসটা দেখ। না মালিক, সব শেষ হয়ে গেছে। যেটা বাচ্চাদের দেওয়া হয়েছিল সেটাই অমর দাদাবাবু খেয়ে নিয়েছেন। মালিক, এবার আমি কি করবো বলুন? আমি থালা রেখে বলেছিলাম অমরকেও ওখানেই পুঁতে দাও যেখানে ওর পরিবার রয়েছে। ইন্সপেক্টর স্যার, আমি সেটাই করেছি যেটা দাদাবাবু আর মালিক বলেছিলেন। ওরা যা বলেন আমি তাই করি স্যার। ওরা আমার অনেক উপকার করেছেন স্যার। এই জীবন ওনাদেরই দান স্যার। শোনো, পুরো জায়গাটা খুঁড়ে ফেলো, না জানি আরো কত লাশ পাওয়া যাবে এখান থেকে। ভেবেছিলাম আমার ছেলের পাপের বিচার কেউ করতে পারবে না। পাপের বিচার তো ওপরওয়ালা করে অজিত বাবু, আমরা তো শুধু খাতাপত্রের হিসাব রাখি। আর আমাদের হিসাবে আপনি অপরাধটা লুকোনোর চেষ্টা করেছিলেন। আমি শুধু পরিবার আর স্কুলের মর্যাদাকে বজায় রাখতে চেয়েছিলাম। ভুলে যাবেন না, মিথ্যে প্রতিষ্ঠা আর অহংকার বেশি দিন স্থায়ী হয় না অজিত বাবু। আর একজন বোকাই এটা ভাবতে পারে অপরাধ মাটি চাপা দিলে মর্যাদা রক্ষা হয়। অমর আশার বাচ্চাদের মেরে ফেলেছে।
পুলিশ অজিত আর থাল্লারিকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 120 বি ধারা অনুযায়ী ষড়যন্ত্র রচনার জন্য আর ধারা 201 অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করেছে। প্রিন্সিপাল মাধব বর্গিসকে আইপিসির 202 ধারা অনুযায়ী পুলিশকে অভিযুক্তের বিষয়ে খোঁজ না দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে। কনস্টেবল বলরাম নাম্বির জন্য যারা সুপারি নিয়েছিল সেই 2 সুপারি কিলারকেও গ্রেফতার করা হয়েছে। আজকের এই কেসটা প্রতারণা আর মিথ্যে মর্যাদার একটা সাংঘাতিক মিশ্রণ ছিল। অমর আর আশার সম্পর্ক সময়ের পরীক্ষায় পাশ করতে পারেনি। অনেক বিয়েই একটা সুন্দর সম্পর্কে পরিবর্তিত হতে পারে না, মাঝপথেই শ্বাস ত্যাগ করে। প্রায়শই আলাদা হয়ে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হয়। কিন্তু অমর এই খুনগুলো কেন করলো? আর সেই সরল 2টি শিশুর যারা এখনো পর্যন্ত ভালো করে পৃথিবীটাই দেখেনি, শুধুমাত্র আশার এই প্রতারণা করাটা কি অমর কোনোভাবে মেনে নিতে পারলো না? নাকি অমর নিজেই পুরুষত্বের এই মিথ্যে সম্মানের শিকার ছিল? আশাকে কি শুধু এই জন্যই খুন করা হলো যে সে পরপুরুষের সঙ্গে প্রেম করেছিল, নাকি তার অর্থের লোভ ছিল যেটা তার কফিনে শেষ পেরেক পুঁতেছিল? আমরা ডিভোর্স বা আলাদা হওয়াকে মোটেই বাহবা দিচ্ছি না, আমরা শুধু জোর দিচ্ছি দায়িত্ববান চয়েসের উপর। এমন চয়েস যা নিজের জীবন আরো সুন্দর করে তোলে, অন্যের জীবন নষ্ট করে না। আর যতদূর অজিত মাথাইয়ের প্রশ্ন আসছে, তার সমস্ত সমাজ সেবা, মানুষকে করা তার যাবতীয় উপকার, এই সব কিছু সত্ত্বেও উনি একটা চরম সত্যকে এড়িয়ে গিয়েছেন, যে অপরাধ কখনো লুকোনো যায় না। আমি করেছি বা সেই অপরাধের বিষয়ে আমি জানি। অপরাধ আর আমি সবসময় ধরা পড়ব, সবসময়। আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় কেসটাও এমন, যেখানে মনের মধ্যে জ্বলা অপমানের আগুনে একটা জীবন ঝলসে গেল। এমন এক রহস্যময় কেস যেটা সলভ করতে পুরো 2 বছর কেটে যায়। দেখ তো মানবীর এখনো উঠেছে কিনা, যা ওকে চাটা দিয়ে আয়। এক্ষুনি দেখে এলাম, ঘুমোচ্ছে এখনো। তোমার টিফিন এনাও। সত শ্রী আকাল বাবা। সত শ্রী আকাল বাবু। ফ্যাক্টরি যাচ্ছি, মনবীর উঠে গেলে বলে দিও যে দেবেন্দ্র বাবুর হোটেলে যেন টিম পৌঁছে দেয়। হ্যাঁ, ও উঠলে আমি ওকে বলে দেব। আরে তুইও তো ওকে কিছু বল। 25 বছর হলো, শুয়ে থাকলে চলবে? আরে কিছু কাজ টাজ তো করতেই হবে, শুধু ঘুরে বেড়ালে চলবে? আমি তো বোঝাই বাবা, কিন্তু বুঝলে তো আমরা সবাই বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে উঠেছি। এবার ছাড়ো তো, সময় এলে নিজেই বুঝতে পারবে। আর তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি এখন চললাম। সাবধানে যেও। আরে এই মনবীর, আর কতক্ষণ ঘুমাবি? কখন উঠবি? উঠে গেছি বাবা। বৌদি, চা দাও না। হ্যাঁ, নিয়ে আসছি। ভাই কুলজিৎ, আজকে আবার দেরি করলি। আজকে আবার নতুন কি বাহানা দেখাবি? হ্যাঁ, আরে ভাই সুরিন্দর, আর আমার এই যে ফটফটিটা আছে না, এটা পুরো ছোটা ভীমের মতো শক্তিশালী। সকাল সকাল একটু চালু হতে টাইম লাগে। আরে ভাই, রাগ করছিস কেন? সুরিন্দর, তার স্ত্রী নবনীত, মেয়ে সিমরন, ছোট ভাই মনবীর আর তাদের বাবা মা সতিন্দর আর অমৃত কৌর, এই 6 জনের এক সুখের সংসার। এই পরিবারটি চালানোর দায়িত্ব ছিল বাড়ির বড় ছেলে সুরিন্দরের কাঁধে। সে তার বাবার একটি ছোট ক্ষেত আর পোল্ট্রি ফার্মে দেখাশোনা করত, আর সেই সঙ্গে একটা বটলিং ফ্যাক্টরিতেও কাজ করত। 2012-র 8ই অগস্ট প্রতিদিনের মতো সুরিন্দর তার বন্ধু কুলজিতের সঙ্গে বাড়ি ফিরছিল, আর তখন পথে তাদের উপর হামলা করা হয়। আরে ভাই, তোকে কি বলবো, সেদিন যা মজা হয়েছিল না, আমি তো ভাবতেই পারিনি। আরে খেয়েছি, ওরকম দেখতে পাবো বুঝতে পারিনি। আরে ভাই, তোমরা কারা? কি চাই দাদা?
করছো তোমরা? আরে কেউ বাঁচাও, আরে কেউ বাঁচাও। আরে কোথায় গেলি ভাই? এই এই রক্ত রক্ত, সুরিন্দর সুরিন্দর, এ ভাই ওঠ, তোর কি হয়েছে? কেউ বাঁচাও, আরে কেউ বাঁচাও, আরে আরে আমার বন্ধুকে মেরে দিল রে, কেউ বাঁচাও। কেউ বাঁচাও। কুলজিৎ কিছু আঘাত পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে পাশের গ্রামে গিয়ে সাহায্য নিতে সফল হয়েছিল। কুলজিৎ দ্রুত সুরিন্দরের পরিবারকে বিষয়টা সম্পর্কে জানায়, আর গ্রামবাসীরা তক্ষুনি সুরিন্দরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। চাবি লাগানো নেই। আরে এই হাত দিস না, এক্ষুনি পুলিশ আসবে, পুলিশ আসবে। ছেলেটাকে তো আমরা হসপিটালে পাঠিয়েছি, বাকি কাজটা পুলিশ এসে নিজেই করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনবীর দাদা, মনবীর দাদা, আরে কি হয়েছে কি? এইভাবে চিৎকার করছিস কেন? আরে মনবীর দাদা, মনবীর দাদা, সুরিন্দর দাদা, সুরিন্দর দাদা ভীষণ আহত, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাবা আমাকে পাঠালো তোমাকে ডেকে নিয়ে যেতে। কোন হাসপাতাল? সরকারি হাসপাতাল, তুমি তাড়াতাড়ি চলো চলো। চল চল চল। স্যার, সুভেনপুর লিংক রোডে সব ঘটনা ঘটেছে। 4 জন ছিল ওরা, আমাদেরকে ওরা খুব মেরেছে স্যার। সুরিন্দর তো ওখানেই অজ্ঞান হয়ে যায়, আর আর আমি যা হোক করে ওনার কাছে পৌঁছেছি স্যার। হ্যাঁ স্যার, আমি যত তাড়াতাড়ি পারি ওই লোকটাকে হাসপাতালে নিয়ে যাই। কারা ছিল ওরা? জানি না স্যার কারা ছিল, হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে, মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল স্যার। একজন আমাদের চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেয়, আর বাকি সবাই আমাদের মারতে শুরু করলো স্যার। আর যাওয়ার সময় ওরা আমাদের মোবাইল আর ওয়ালেটটাও নিয়ে গেছে। তুমি ক্রাইম স্পটে যাও, আমি হসপিটালে যাচ্ছি। স্যার, কালরা
ওদিকটা দেখো। সাহেব, আমরা যখন এখানে এলাম তখন দেখলাম লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। স্যার, এখানে একটা লোহার রড পড়ে আছে। কালরা। হ্যাঁ স্যার। ওই দুটো বাইকের ব্যাপারে পেট্রোলিং টিমকে অ্যালার্ট করে দাও। আশেপাশের সব এলাকায় নাকাবন্দি করতে বলো। স্যার। কি হয়েছে সুরেন্দ্র দাদার? ওকে অপারেশনের জন্য ভেতরে নিয়ে গেছে। কিন্তু দাদার হয়েছেটা কি? ওনারাই এখানে নিয়ে এসেছে। সুরিন্দরের মাথায় কেউ ভারী জিনিস দিয়ে আঘাত করেছে, অনেক রক্ত বেরিয়েছে। দাদার সাথে তো কুলজিত ছিল, ও কোথায়? মনবীর, ও পুলিশের সাথে। আরে কুলজিৎ, এসব কি করে হয়ে গেল? আরে ওই সবকিছু আমি বলছি, তুই আগে বল সুরিন্দর কেমন আছে? অপারেশন চলছে স্যার। ডাক্তারবাবু বলছিলেন অনেক রক্ত বেরিয়ে গেছে। হে ভগবান! মা, তুমি চিন্তা করো না, ভগবান সবকিছু ঠিক করে দেবেন। স্যার, কুলজিতের বাইকের পাশ থেকে একটা রড পাওয়া গেছে। মনে হচ্ছে ওই রডটা দিয়ে ওরা মেরেছে। আর স্যার, কুলদীপ আর সুরিন্দরের মোবাইল বা ওয়ালেট কিছুই পাওয়া যায়নি। হামলাকারীরা হয়তো লুট করেছে। গ্রামবাসীরা কিছু জানে এই ব্যাপারে? না স্যার, কেউই হামলাকারীদের হামলা হওয়ার সময় দেখেনি। আর এছাড়া আমি পেট্রোলিং টিমকেও অ্যালার্ট করে দিয়েছি। গুড। তার মানে হামলাকারীদের কুলজিৎ ছাড়া আর কেউ দেখেনি। দেখুন স্যার, সুরিন্দর আর আমি একটা বোতল ফ্যাক্টরিতে কাজ করি। কোথায়? পাশেই সুবেনপুর লিঙ্ক রোডের কাছে। আমরা রোজ ওই রাস্তা দিয়ে বাইকে করে যাওয়া আসা করি। ওরা তোমাদের আটকালো কি করে? জানি না স্যার, গাড়ি নিয়ে সামনে চলে এলো। এরকম দেখতে পাবো বুঝতে পারিনি। একজন আমাদের চোখে লঙ্কা করে ছুঁড়ে দেয়, আর বাকি সবাই মিলে আমাদের মারতে শুরু করলো। আমার ওয়ালেট আর মোবাইলও ছিনতাই করে নেয়। হয়তো সুরিন্দরের থেকেও নিয়েছে ওরা। সুরিন্দর কি ওদের সঙ্গে মারপিট করছিল যে ওরা ওকে এত মেরেছে? জানি না স্যার, আমার চোখ খুব জ্বালা করছিল, আমি কিচ্ছু দেখতে পাইনি। হ্যাঁ, তবে আমি সুরিন্দর চিৎকার করছিল সেই আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু সুরিন্দরকে কেউ মেরেছে কিনা বলতে পারবো না স্যার। ডাক্তারবাবু, এখন কেমন আছে আমার ছেলে? অবস্থা খুবই খারাপ। আমরা কি দাদার সাথে কি একবার দেখা করতে পারি? না, উনি কোমায় আছেন। কাল আইসিইউ এ শিফট করবার পরেই আপনারা দেখা করতে পারবেন। ডক্টর, আঘাত কোথায় কোথায় লেগেছে? মাথাতেই মারা হয়েছে, হ্যামারেজ হয়েছে, যার জন্য গভীর ফ্র্যাকচার হয়েছে। আমার ছেলে। এক্সকিউজ মি। মনে হচ্ছে সুরিন্দরকে মারার চেষ্টা হয়েছিল। আপনি এটা কি বলছেন? হ্যাঁ, কারণ মোবাইল আর ওয়ালেট ছিনতাই করার পরে ওকে রড দিয়ে এত কেন মারবে? আর যেমনটা তুমি বললে তাতে তো এটাই মনে হচ্ছে এটা একটা প্ল্যান করে করা হয়েছিল। এটা কি প্ল্যান্ড অ্যাটাক ছিল যেটাকে ছিনতাইয়ের চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল? পুলিশ যেখানে এই হামলার আসল কারণ জানার চেষ্টা করছিল, তখন অন্যদিকে ডাক্তারদের হাজার চেষ্টা করা সত্ত্বেও সুরিন্দরের জ্ঞান ফিরছিল না। দাদার সাথে এইসব যারা করেছে না বাবা, আমি তাদের কাউকে ছাড়বো না। আমি তো কিছুতেই বুঝতেই পারছি না
কে শত্রু হতে পারে সুরিন্দরের? দিব্যিকে বলছি স্যার, ওদের মুখগুলো পুরো ঢাকা ছিল কাপড় দিয়ে, আমি কারোর মুখ দেখতেই পাইনি। আর আচ্ছা বাবা, কুলজিৎ এসব করায়নি তো? স্যার আমি তো জানতামই না যে ওরা সুরিন্দরকে এত বাজেভাবে মেরেছে। শুধু ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে জিনিসগুলো ছিনতাই করে নিয়ে নিত, কিন্তু এটা হয়নি। প্রথমে লঙ্কার গুঁড়ো ছোড়া হয়েছে, তারপর শুধু সুরিন্দরকে এত মারা হয়েছে। তোমার ওপর এত ভালোবাসা কিসের ওদের? তোমার কি বন্ধু ছিল ওরা? আরে স্যার কি বলছেন আপনি? সুরিন্দর আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে খেলে একসাথে বড় হয়েছি। আর এই সুভেনপুরের যে ফ্যাক্টরিটা, ওখানেও আমরা কাজ করে একসঙ্গে শুরু করেছিলাম স্যার। সুরিন্দর আমার ভাই হয় স্যার, আর আপনি আমার ঘরেই দোষ দিচ্ছেন, আর আপনি আমার উপরেই সন্দেহ করছেন। সন্দেহ না, আমি একদম নিশ্চিত কুলজিৎই লোক দিয়ে দাদাকে মেরেছে। দাদাকে এত মেরেছে, এত রক্ত ঝরেছে যে দাদা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু ওর কিছু হয়নি। কিভাবে? ছাড়বো না আমি কুলজিৎকে। মাথা ঠান্ডা রাখ, কে করেছে কেন করেছে পুলিশ তো খোঁজ চালাচ্ছে। এই সময় তুই মাথা গরম করিস না। আমরা সবাই প্রার্থনা করব যাতে আমাদের সুরিন্দর তাড়াতাড়ি সুস্থ হয়। টেনশন করিস না। হ্যাঁ কুলজিৎ, একটু সাবধানে যেও। সময় খুব খারাপ, যে কোনো সময় কেউ হামলা করতে পারে, নিজের খেয়াল রেখো। স্যার, সবার সাথে কথা হলো স্যার, কিন্তু ওই 4 জনের ব্যাপারে কেউ কিছু বলতে পারলো না। হামলার আশেপাশে সব জায়গায় নাকাবন্দি করেছিলাম, কিন্তু কোনো ক্লু পেলাম না। কি করে পাবে বলো তো? না বাইকের নাম্বার আছে, না কোনো সাসপেক্টের চেহারা। আর একজন লোকই সব দেখেছিল, আর দেখলোই বা কোথায়? ওর চোখে তো লঙ্কার গুঁড়ো দিয়েছিল। স্যার, মনে হচ্ছে কুলজিৎ আমাদের চোখে ধুলো দিচ্ছে। ওর গল্পটা ঠিক হজম হচ্ছে না, কিছু তো গন্ডগোল আছে। এখন তো এটা সুরিন্দরই বলতে পারবে যে কুলজিৎ সত্যি বলছে না মিথ্যে। স্যার, এই লঙ্কার গুঁড়ো ছুঁড়ে ছিনতাই করা, আমি এলাকার সব ছোটখাটো গুন্ডাদের জিজ্ঞাসাবাদ করেছি। এই জাতীয় মোডাস অপারেন্ডি আর কারোর নেই। বোধহয় কোনো নতুন হিরো। হয় গ্যাংটা নতুন, না হলে ছিনতাইয়ের পদ্ধতি আলাদা। তবে যাই হোক না কেন, এই হামলাটা প্ল্যান করেই করা হয়েছে। তার মানে প্ল্যান যখন হয়েছে, এ নিয়ে কথা হয়েছে, ডিসকাশনও হয়েছে। রাইট স্যার। আমি কুলজিৎ আর সুরিন্দরের ফোন রেকর্ডস বের করছি। আর হসপিটালে ফোন করে জিজ্ঞেস করো যে সুরিন্দর কোমা থেকে বেরিয়েছে কিনা। স্যার। ডক্টর, কি হয়েছে ওর? সিস্টার, ইমিডিয়েট একে ওটিতে নিয়ে চলো, কুইক। ডক্টর, হ্যালো মা। মা, ওর কন্ডিশন আরো খারাপ হয়ে যাচ্ছে। হে ভগবান, আমরা এক্ষুনি হাসপাতালে আসছি। হ্যাঁ, রাখছি। মানবীর, মানবীর, কি হয়েছে মা? আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কি হয়েছে কি? নবনীত ফোন করেছিল, সুরিন্দরের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। স্যার, সুরিন্দর আর কুলজিতের ফোন রেকর্ডস থেকে কিছু পাওয়া যায়নি। হামলার রাত থেকে দুজনের ফোন সুইচ অফ। মানে হামলাকারীরা ছিনতাই করার পরে ফোন দুটোই সুইচ অফ করে দিয়েছে। এবার তো শুধু সুরিন্দরের সাক্ষী কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কি হয়েছে ডাক্তারবাবু? দাদা ঠিক আছে তো? সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না।
কি? স্যার হসপিটাল থেকে ফোন এসেছিল সুরিন্দর মারা গেছে। শুরু থেকেই আমার সন্দেহ ছিল উদ্দেশ্যটা লুট করার নয়, সুরিন্দারকে মারারই ছিল। নিশ্চয়ই ও কারোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু কে সে আর তার সুরিন্দরের সঙ্গে কি প্রবলেম ছিল? ওই শালাটাকে উচিত শিক্ষা দিতে হবে। যেভাবেই হোক, যেখান থেকে পারিস তুই 2-3খানা ছেড়ে জোগাড় কর। আরে ভাই কেসটা তো বল। আরে আমার বন্ধুর অপমান করেছে, বৌদির পেছনে লাগছিস সালা। আচ্ছা এই ব্যাপার, এরকম সালাদের তো মার খেয়ে মরা উচিত। ভাই তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। চল, কোথায় যেতে হবে শুধু বল। যখন ও কাজ থেকে বাড়ি ফিরবে না, তখন ধরবো। ছাড়া যাবে না শালাটাকে। মালটাকে তো উচিত শিক্ষা দিতেই হবে এবার। সুরিন্দর সব দিক থেকে একজন সাদামাটা নিজের কাজ নিয়ে মেতে থাকা মানুষ বলে মনে হচ্ছিল, কিন্তু যেভাবে এই হামলাটাকে এক্সিকিউট করা হয়েছিল তাতে পুলিশের প্রথম থেকেই এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ মিলছিল। সুরিন্দরের প্রাণ নেওয়ার জন্যই কি এই হামলাটা করা হয়েছিল, নাকি আক্রমণকারীরা কোনো ভুল করেছিল? নিশানায় অন্য কেউ ছিল আর শিকার অন্য কেউ হলো। পুলিশের কাছে এই কেসটা সলভ করা কঠিন ছিল। সুরিন্দরের ওই 4 জন খুনিকে ধরার জন্য পুলিশের অনেকটা সময় লেগে যায়, মোটামুটি 2 বছর। আর 2 বছর পর যখন এই কেসটার সত্যিটা সামনে এলো, তখন সেটা খুবই চমকে দেওয়ার মতো ছিল। এই রহস্যময় অপমানের দ্বিতীয় তথা শেষ পর্ব আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, কাউকে পড়াশোনা শেখানো সবচেয়ে বড় দান। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.